হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা দীর্ঘদিন ধরে আমরা যারা চাষবাস করি, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আগে যেমন আমরা ফলন পেতাম, এখন কিন্তু আমরা সেরকম ফলন আর পাই না। এই ফলন না পাওয়ার পেছনে অনেকগুলোই কারণ আছে। আমাদের যে চাষ করতে গেলে যে উপাদানগুলো দরকার হয়, সেই উপাদানগুলোর মধ্যে কিন্তু সার একটা ভালো উপাদান। এই সারটার ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমরা যদি অনেক বছর আগে আমার বাপ ঠাকুরদাদার আমলে যে চাষবাস হতো, সেই চাষবাসের কথা যদি এখন আমরা ভাবি, তো তখন আমরা দেখব যে তখন কিন্তু আমরা শুধু তখন তো রাসায়নিক সার ছিল না, তখন কিন্তু গোবর সার বা জৈব সার ছিল। তখন আমরা কিন্তু জৈব সার ব্যবহার করতাম। রোগ পোকার আক্রমণ বা কোনো কিছু ফসলের কিন্তু আমরা সেরকম সমস্যা সম্মুখীন হইনি। কিন্তু তারপরে যখন সারের ব্যবহারটা শুরু হলো, কিন্তু সেই সারের ব্যবহারটা কিন্তু আমরা শুধু যে ব্যবহার করলাম তা নয়, যথেচ্ছভাবে আমরা সারের ব্যবহারটা করে গেলাম, রাসায়নিক সারের। এর ফলে কি হলো, আমরা মাটির স্বাস্থ্যটা খারাপ হলো। আমরা যেভাবে যে কাঙ্ক্ষিত যে আমরা ফলনটা চাই, সেই কাঙ্ক্ষিত ফলন কিন্তু আমরা আজকে আর পাই না। এর একটাই কারণ যে আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, মাটির স্বাস্থ্যটা কিভাবে আমরা ফেরত আনতে পারি, কিভাবে আমরা ঠিকঠাক ফলন পেতে পারি, কি করণীয়, যে রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেটা কিভাবে আমরা ব্যবহার করব, কি পরিমাণে ব্যবহার করব, সেই নানান বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা জেসমিন খান্দেকারকে। ম্যাডাম, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে জমিতে সারের ব্যবহার বা মাটির স্বাস্থ্য, প্রথমে আমরা অনেকেই বলি যে মাটির স্বাস্থ্য বা মানুষের স্বাস্থ্যর সঙ্গে মাটির স্বাস্থ্যরও অনেকটাই মিল রয়েছে। তো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, মাটির স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, প্রথমে একটু আমরা জেনে নিই। দেখুন, মাটির স্বাস্থ্য বলতে যেটা বোঝায় সেটা হলো মাটির সেই উৎপাদনশীলতা বা সক্ষমতা যেটার মাধ্যমে মাটি গাছকে পুষ্টি সরবরাহ করতে পারে, তারপরে জল ধারণ করতে পারে, উৎপাদনশীলতা বজায় রাখতে পারে দীর্ঘ সময়ের জন্য। যেভাবে মাটি গাছকে খাদ্য যোগায়, সেটাই সেই পুরো ব্যাপারটাকেই বলা হয় মাটির স্বাস্থ্য। তো এই মাটির স্বাস্থ্যর জন্যই তো আজকে আমরা আমাদের ফলনটা পাচ্ছি। ঠিকঠাক আগে ছিল, এখন সেই পরিস্থিতি এখন আর নেই। তো এই পরিস্থিতি নেই একটাই কারণে, মানে রাসায়নিক সার অত্যাধিক পরিমাণে আমরা ব্যবহার করেছি, যার জন্য আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে। তো এই মাটির স্বাস্থ্যটাকে যদি আমাদেরকে ফেরাতে হয়, তাহলে আমাদেরকে কি কি করতে হবে? দেখুন, একটা কথা আছে যে কৃষি হলো আমাদের দেশের ভিত্তি, আর কৃষির ভিত্তি হলো মাটি। তো দিনের পর দিন মাটির উপর অনেক ধরনের অত্যাচারের ফলে মাটির উৎপাদনশীলতা প্রায় হারিয়ে যেতে বসেছে। তো আগে আমাদের একটা নির্দিষ্ট ফসল উৎপাদনের জন্য যে পরিমাণ সার প্রয়োগ করতে হতো, এখন সেই সেম পরিমাণ ফসল উৎপাদনের জন্য আমাদের অনেক বেশি পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে হচ্ছে, যার ফলে মাটির স্বাস্থ্য আজ বিপদের মুখে। এবার এটাকে আমি বলবো না যে একদিনে আমরা ঠিক করে ফেলতে পারবো। আমাদের সময় সাথে সাথে এই মাটির স্বাস্থ্যটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি ভাবি যে রাসায়নিক সার থেকে আমরা একদম জৈব সারে শিফট হয়ে গেলাম বা চলে গেলাম, তাহলে আমাদের মাটির স্বাস্থ্য ফিরে যাবে না। আমাদের যেটা করতে হবে, রাসায়নিক সারের দরকার তো আছে, রাসায়নিক সারের সাথে আমাদের
উপযুক্ত পরিমাণে জৈব সার, বায়ো ফার্টিলাইজার, এগুলো মাটিতে আমাদের দিতে হবে, মানে একসাথে দিতে হবে। তাহলে মাটির স্বাস্থ্য বলুন বা মাটির উৎপাদনশীলতা বলুন, যাই বলুন না কেন, সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হবে। জৈব সার বলতে যেরকম ধরুন কি জৈব সার বলতে যেরকম ধরুন আমরা কম্পোস্ট ইউজ করতে পারি। কম্পোস্ট ব্যবহার বলতে মানে যেরকম ধরুন আমাদের রান্নাঘরে রোজ দিন যে সমস্ত সবজির খোসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পচনশীল জৈব পদার্থ। আগে যে আমরা একটা মানে গ্রামের বাড়িতে দেখতাম যে একটা খাল করে সেখানে সমস্ত কিছু ফেলা, গোবর ফেলা, তারপরে এই মানে রান্নার জিনিসপত্রগুলো ফেলে সেখানে একটা সার তৈরি হতো। সেই সারটা কিন্তু আগে জমিতে দেওয়া হতো। এখন আর মনে হয় সেই ধরনের আর কিছু পাওয়া যায় না। হ্যাঁ, মানে এটা কিন্তু খুবই কঠিন কাজ নয়, আমার মনে হয় এটা বানানোটা সব থেকে সহজ কাজ। কারণ আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিছু না কিছু হচ্ছে। সব থেকে বড় কথা, কৃষি তো মূলত গ্রামে হয়, সেখানে গ্রামের রান্নাঘরে এই সবজির খোসা হচ্ছে, এই হচ্ছে, সেগুলো নিয়ে আমরা পচিয়ে জৈব পদার্থ তৈরি করতে পারি। আরও আছে যেরকম ফার্মইয়ার্ড ম্যানিওর। ফার্মইয়ার্ড মানে হচ্ছে গরু মোষের ওখান থেকে যা পেয়ে যাচ্ছি সেগুলো পচিয়ে নিয়ে আমরা করতে পারি। গোবর সার আছে আমাদের হাতে। তারপরে আছে সবুজ সার। সবুজ সারটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। মানে যেরকম ধরুন ধইঞ্চা গাছ যেটা একটা আছে, সেটা যদি আমরা ধরুন ফসল উঠে গেল, ধরুন ফসল করার আগে আমরা ধইঞ্চা লাগালাম, লাগিয়ে কিছুদিন পরে ওটা যখন মানে পরিণত হয়ে গেল, ওটাকে মাটির সাথে মিশিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা চলে আসলো, যেটার জন্য আমাদেরকে সার দিতে হচ্ছে, প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে হচ্ছে, সেটা আমরা প্রাকৃতিক পদ্ধতিতে পেয়ে যাচ্ছি। এবং তারপরে হচ্ছে বিভিন্ন রকম সুবাবুল আছে, করঞ্জা আছে, এই সমস্ত গাছের পাতা যদি আমরা নিয়ে এসে মাটিতে মিশিয়ে দিই, এগুলোও পচে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। এগুলো হচ্ছে মানে রীতিমতন মাটিকে সমৃদ্ধ করে। এই সমস্ত কিছু আছে। তারপরে হচ্ছে আর আমি সব থেকে বেশি বলতে চাই যে এইগুলোর খরচা সব মানে প্রচণ্ড কম। রাসায়নিক সারের জন্য মানে আমাদের চাষিদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়। তো সেখানে যদি আমরা মানে কিছুটা জৈব সার ব্যবহারের মাধ্যমে তাদেরকে এগিয়ে দিতে পারি, তাহলে তাদের ইনকাম বাড়বে, যেটা আমাদের মানে মূল লক্ষ্য। তাদের ইনকামটা বাড়বে এবং খরচাটা কমবে। এছাড়াও প্রতি বছর আমার মনে হয় প্রতি বছরে একবার অন্তত ডাল শস্যের চাষটাও করা দরকার। শস্য যেটা বলছি, শস্য চক্র মানে মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আজকে আমি ধান করছি, ধান করার পরে ধান হচ্ছে মাটি থেকে প্রচুর পরিমাণে আপনার নিউট্রিয়েন্ট যেটা বলছে সেটা শুষে নিচ্ছে। এবার কি হচ্ছে, তারপরে যদি আমি আবার একটা ধানের মতন শস্যের চাষ করি, তাহলে ও তো আবার শুষে নিচ্ছে। তো আমি মাটিকে খাদ্যটা দিচ্ছি কখন? মাটিকে তো দিতে হবে। সেই দুটো বড় শস্যের মাঝখানে আমরা যদি একটা ডাল জাতীয় শস্যের চাষ করি, তাহলে মাটিটা সমৃদ্ধ হচ্ছে। এবার ডাল জাতীয় শস্যের চাষে মাটিটা সমৃদ্ধ হচ্ছে কিভাবে? মানে ডাল জাতীয় শস্যের মূলে এক ধরনের গুটি থাকে, যেখানে আমাদের হচ্ছে একজন রাইজোবিয়াম বলে একটা জীবাণু থাকে, তারা বাতাসের নাইট্রোজেনটাকে নিয়ে সরাসরি আপনার গাছকে দিচ্ছে। এবার ডাল জাতীয় শস্য হয়ে গেল, তাহলে কি হচ্ছে, আমাদের একটা এক্সট্রা ইনকাম হচ্ছে ডালের, প্লাস আমরা মাটিটাও সমৃদ্ধ হচ্ছে। আর ডাল জাতীয় শস্যের সব থেকে বড় কথা, খরচা বেশি নেই, সব দিকেই লাভ। মাটির স্বাস্থ্যটাও ভালো থাকবে, আবার খরচও কম, লাভটাও বেশি। এবং প্রত্যেকটা ডালের তো এখন অনেক মানে দামটা বেড়ে গেছে, এবং তাও অনেক কৃষক বন্ধুরা ডাল থেকে বিরত থাকে, খুব কম ডাল চাষ করে। আমাদের তো এখানে জেলায় মনে হয় ডাল চাষের এটা খুব কম আছে। আমি যেরকম আমার প্রতিটা মিটিংয়েই সবাইকেই বলি এটা, যে আপনারা ডাল জাতীয় শস্যের চাষ করুন। আর মানে তাতে যে আপনাদের মাটিটা কি ভালো হবে, এটা মানে আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন। এটা যেরকম হয়। আর একটা আমাদের কাছে আমাদের মানে খুবই কম জনপ্রিয়তা আছে, অ্যাজোটোব্যাক্টা অ্যাজোস্পাইরিলাম বলে কিছু জীবাণু সার পাওয়া যায়। সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলেও কিন্তু তারাও কিন্তু নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। তো তারাও মাটিকে সমৃদ্ধ করছে। তো আমাদের কাছে উপায় অনেক আছে, শুধু আমাদের রাসায়নিক সারের দিক থেকে একটু মনটাকে ঘোরাতে হবে। তাহলে প্রথম আমার মাটির স্বাস্থ্যটাকে যদি ফেরাতে হয়, তাহলে আমাকে জৈব সার ব্যবহার করতে হবে। এবং বিভিন্ন ফর্মে আমরা জৈব সার পেতে পারি। আমরা সবুজ সার পেতে পারি, ধনচে লাগিয়ে এক বছর মানে প্রতি বছর বর্ষার আগে যদি আমরা একটা ধনচেটা চাষ করে একবার মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে সারা বছর আমরা অন্যান্য চাষ করতে পারবো, কোনো অসুবিধে নেই। বাড়িতে আমরা জৈব সার
বা কম্পোস্ট সার তৈরি করতে পারি, গোবর সার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের। এছাড়া আরও ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটা, সেটাও আমরা ব্যবহার করতে পারি। খুব ভালো কেঁচো সার, খুবই ভালো। তো এইগুলো যদি আমরা মানে চাষ করার আগে জমিতে দিয়ে ভালো করে চাষ করে তারপরে যদি ফসল লাগাই, তাহলে কিন্তু সেই ফসল কিন্তু খুব ভালো হবে, মানে কাঙ্ক্ষিত যে আমরা ফলন চাই সেটা আমরা পেতে পারি। শুধু যে মানে আমরা ফলনটা পাচ্ছি তা নয়, আমরা বিভিন্ন রোগের হাত থেকেও কিন্তু, রোগ বা পোকামাকড়ের আক্রমণ থেকেও কিন্তু অনেকটা নিজেদের ফসলকে আমরা রক্ষা করতে পারবো। অবশ্যই। এছাড়া আর কি কি পদ্ধতিতে আমরা জৈব সার ব্যবহার করতে পারি? কেন্দ্রীয় সরকার একটা প্রস্তুতি নিয়েছে ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং মাধ্যমেও এখন চাষের মধ্যে আস্তে আস্তে ফিরে আসতে হবে, এবং সেখানে খুব কম খরচ। ন্যাচারাল ফার্মিং এখন আমাদের প্রায় কৃষকের বাড়িতে আমাদের গরু থাকেই না। এখন আমি গ্রামে গিয়ে দেখি বাড়িতে গরু নেই। আগে তো প্রত্যেকটা বাড়িতে, কৃষক বাড়ি মানেই গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত কিছু থাকে, কিন্তু এখন দেখা যায় যে বাড়িতে গরু নেই। কোথাও যদি জৈব সার দেওয়ার ইচ্ছা থাকে তাহলেও সেই আরেক জায়গা থেকে কিনে নিয়ে এসে দিতে পারে। কিন্তু প্রত্যেক বাড়িতেই আমার মনে হয় যে কৃষক পরিবারে প্রত্যেকটা বাড়িতেই একটা, দুটো, তিনটে করে গরু রাখা উচিত। এতে কি হবে, আমাদের মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে, জমিতে আমরা গোবরটা ব্যবহার করতে পারবো এবং দুধটাও খেতে পারবো, ভালো দুধও খেতে পারবো, আয়ও বাড়বে, সব দিক থেকেই হবে। শুধু একটা দুটো গরু পুষতে তো এমন কিছু মানে হয় না। আসলে একটা আমার মনে হয় যে একটা মেজর শিফট হয়েছে, মানে কৃষিটা যে একটা মানে ভিত্তি হতে পারে আর কি, এটা মানুষ কিন্তু এখন অনেকে, আপনি দেখবেন একটা কৃষক পরিবারের সন্তানকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি চাষ করবেন কি না পরে, সে বলবেন আমি করব না, কারণ তাদের মানে আয়টা কমে গেছে। আমাদের লক্ষ্য কিন্তু তাদের আয়টাকে বাড়ানো, খরচাটাকে কমানো। সেখানে কিন্তু এই জিনিসগুলো, ন্যাচারাল ফার্মিং বলুন, তারপরে ইন্টিগ্রেটেড ফার্মিং, আপনি যেটা বললেন ইন্টিগ্রেটেড ফার্মিং, এই ব্যাপারগুলো, যেমন ধরুন আমি ধান চাষ করছি, তার সাথে আমি মাছ চাষ করতে পারছি, তার সাথে আমি গরু মোষ প্রতিপালন করছি, তার থেকে মানে আমার একটা অনেক দিকে অনেক ইনকাম হচ্ছে। তার সাথে সাথে আমাদের এই যে বিভিন্ন জৈব পদার্থ বলুন, সার বলুন, এগুলোর অ্যাভেলেবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে। এই দিকগুলোতে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই দিকে নজরটাকে দেওয়া, যাতে চাষিরা এই দিকে নজরটা জানে। প্রত্যেক কৃষক বন্ধুই জানে যে চাষ করতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, কিন্তু অনেকটা আগে এরকম না যে রাসায়নিক সার ব্যবহার করলাম, দেখলাম ভালো ফলন হচ্ছে, কে আর জৈব সার ব্যবহার করতে যায়? তো এই শুধু জৈব সার ব্যবহার করলে তো হবে না, রাসায়নিক সারও ব্যবহার করতে হবে। কিন্তু রাসায়নিক সার যে ব্যবহার করব সেটা কিন্তু আমাকে মাটিটা পরীক্ষা করে তারপরে আমাকে রাসায়নিক সারটা দিতে হবে, কারণ অযথা দিয়ে তো আমার পয়সাটা খরচ হয়ে যাবে। বেশি সার ব্যবহার করব, যে হয়তো যে সারটা আমার দরকার নেই সেই সারটাই ব্যবহার করলাম, এরকমভাবে ভুল হতে পারে। তো প্রথম মানে কৃষক ভাইদের বলবো, প্রথম যে টার্গেট থাকবে সেটা হচ্ছে মাটি পরীক্ষা করা। কিভাবে আমরা কোথায় মাটি পরীক্ষা করব সেটা আপনার ব্লকে যে কৃষি আধিকারিক যে দপ্তর রয়েছে, ব্লকে থাকে, সেই কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন যে আমরা মাটি পরীক্ষা করতে চাই, কিভাবে কোথায় আমরা মাটি পরীক্ষা করব। তাই তো মাটি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে জেনে নিতে হবে আমার মাটিতে বা আমার জমিতে কী ধরনের আমরা সার, কতটা পরিমাণে সার আমরা ব্যবহার করব। এছাড়া আর কোন কোন দিকে আমাদেরকে লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাটির স্বাস্থ্যটা আরেকটু ফিরতে পারে, ভালো হতে পারে? এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, যে আমি চাষিদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা জিনিস দেখবেন, যে আমরা যখনই ইউরিয়া বেশি করে দিচ্ছি, আমাদের গাছটা প্রচন্ড সবুজ সতেজ হয়ে যাচ্ছে। এই দেখে আমরা মানে প্রচন্ডভাবে আকর্ষিত হয়ে আমরা হয়তো বেশি করে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যেরকম ভাবে আকর্ষিত হচ্ছি, পোকামাকড়ও কিন্তু সেইভাবে আকর্ষিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আপনি যখনই একটা গাছকে ওরকম ভাবে প্রচন্ড সবুজ ঘন করে দিচ্ছেন, তখন আপনার কিন্তু পোকামাকড়ের উপদ্রবটাও বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আপনাকে স্বাভাবিকভাবে কীটনাশক প্রয়োগ করতেই হবে, কারণ যখন ওরকম মারাত্মক পরিমাণে পোকামাকড় আবার আক্রমণ হবে, তখন কিন্তু আবার আমি যদি ভাবি আমি এখনই জৈব
দিয়ে কন্ট্রোল করব, তাহলে সেটা সম্ভব নয়। তাহলে আপনাদের আমরা তো প্রথমেই পারছি, প্রথমে আমাদের হাতেই তো। আমরা যদি প্রথমেই ইউরিয়ার ব্যবহার বা যাই বলুন না কেন এগুলো যদি কমিয়ে দিই, তাহলে আমাদের অত দূর পর্যন্ত ভাবতে হচ্ছে না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি বললেন যেটা শস্য পর্যায়ক্রম যেটা করতে হবে ওটা করা উচিত। তারপরে হচ্ছে জৈব সার ব্যবহার করুন, অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি বলবো যে আপনারা যেরকম ধরুন মানে আপনাদের যে লোকাল কৃষি আধিকারিক আছে তাদের সাথে একবার কথা বলে নিন, কারণ বিভিন্ন জায়গায় ধরুন সব জমিতে সবসময় সব কিছু লাগে না আর কি। আপনার জমিতে কি লাগবে বা আপনি কি ফসল চাষ করছেন তার সাথে কি যাবে সেটা তারা অনেক ভালোভাবে আপনাদেরকে বলে দিতে পারবেন। তো আমি বলবো আপনার লোকাল আধিকারিকদের সাথে যোগাযোগ বাড়ান, তারা আপনাকে সর্বসম্মতভাবে হেল্প করবে। তারপরে হচ্ছে সেচটা একটু বুঝে শুনে দিন, তাহলে সেচটা বুঝে শুনে দিলে আপনি বুঝতে পারবেন অনেক কিছুই। আপনার ধরুন আপনি বেশি সেচ দিচ্ছেন, আপনি যা সার দিচ্ছেন সেগুলো ধুয়েই চলে যাচ্ছে, তাহলে আপনাকে সেচটাও একটু পরিমিতভাবে দিতে হবে। আর হচ্ছে যা বললাম বায়ো ফার্টিলাইজারগুলো ইউজ করুন, ওগুলো অনেক ভালো ফল দেবে আপনাকে। আপনি চেষ্টা করুন যে আপনি বলছি না পুরোটা শিফট করতে হবে, আপনি কিছুটা পরিমাণ আমাকে জৈব সার ব্যবহার করতেই হবে, প্রতি মরশুমে একবার করে করতে হবে। প্রত্যেকটা ফসলের আগে আমাকে যেভাবেই হোক, অনেক ফর্ম রয়েছে, যেভাবেই হোক আমাদেরকে একটা জৈব সার ব্যবহার করতেই হবে যদি আমাদেরকে ঠিক মতন ফলনটা পেতে হয়। শুধু ফলন পেলে হবে না, যদি ফলন পাই কিন্তু ফলনটা লাস্টিংও করতে হবে। যদি খুব বেশি রাসায়নিক সারে যদি আমি ফলনটা পাই, কোনো সবজি পাই বা যে কোনো জিনিসই পাই, কিন্তু তার মানে স্থায়িত্বটা কমে যাবে, লংজিভিটিটা কমে যাবে। এবং জৈব সারে যদি সেইটা আমরা চাষ করি তাহলে তার লংজিভিটি অনেক বেড়ে যাবে, তাই না? আর যখন কিনবেন তখন বিশ্বস্ত জায়গা থেকে জানেন যে হুট করে গেলাম এটা কিনলাম এরকম নয়। আপনি বিশ্বস্ত উৎস থেকে, বিশ্বস্ত সূত্র থেকে আপনি জানেন যেখানে এখানে ভালো হয়, এরকম জায়গা থেকে খোঁজখবর নিয়েই কিনবেন, এটাই বললাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জমিতে জৈব সারের ব্যবহার আমরা কিভাবে করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন কিভাবে পাবো সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এই বিষয় যদি আপনাদেরকে বিশদভাবে জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকে যে কৃষি আধিকারিক যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে চাষ করাই আমার মনে হয় এখন খুব ভালো। কারণ এখন চাষের যা খরচ বেড়েছে, খরচটাকে কমাতে হবে এবং লাভের পরিমাণটাকে আমাদেরকে অনেকটাই বাড়াতে হবে। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা জেসমিন খান্দেকারকে। জেসমিন দি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনি লোকগীতি, শিল্পী রুমা রায়। কাটি ধান আয় রে
লোকগীতি, শিল্পী রুমা রায়। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে, মাছ চাষিকে। তার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম? মহিউদ্দিন মোল্লা। মহিউদ্দিন মোল্লা। বয়স কত এখন আপনার? ওই 53। 53। জমি জায়গা কিছু আছে? হ্যাঁ, জমি জায়গা আছে। কতটা আছে? ওই বিঘা 6.5। 6 বিঘা। আর এছাড়া মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করি। মাছ চাষের জন্য জলা কতটা আছে? জলা একটা মোটামুটি 1.5 বিঘা, একটা 1 বিঘাতে কিছু বেশি হবে। মানে এই জলাটা কি সবটাই আপনার? না, আমার নিজস্ব নয়, কিছু অংশ আছে। তার মানে এটা আপনার লিজে নেওয়া? হ্যাঁ, লিজে নেওয়া। লিজে নেওয়া। তো এই যে লিজ নিচ্ছেন তার জন্য তো একটা আপনাকে পয়সা দিতে হয়। ওই যেটা বেশি অংশ, অর্ধেক অংশ বাবু, তাকেও টাকা দিতে হয়। বাদ বাকিরা মাছ নেই, তারা টাকা নেয় না। মাছ নেয়। তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে হয়। বুদ্ধি রেখেই করতে হয়, তা না লাভ তো করতে হবে, প্লাস ফলনটা তো বাড়াতে হবে। তা নাহলে তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে। তো এই যে মাছ চাষ আপনি করছেন, তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণে এখন কিছু পাইনি। আগে ব্লক থেকে কিছু ব্লক থেকে ট্রেনিং হয়েছিল, প্লাস কিছু দিয়েছিল, উপদেশ দিয়েছিল, সেই হিসাবেই চাষ করি। সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত? মাছ চাষে মোটামুটি 19 বছর থেকে। 19 বছর থেকে। কি ধরনের মাছ চাষ করেন? মাছ ওই ডিম, ফোঁকা ডিম ফেলি, হাঁচারি থেকে হোক, গঙ্গা থেকে হোক, নিয়ে আসি। ওইটাকে আস্তে আস্তে বড় হয়, ধানি হয়, ধানির পরে চারাপোনা হয়, চারাপোনা বিক্রি করে দেয়। আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে সেগুলো বাড়ে, সেগুলো মাছে পরিণত হয়। তার মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে বিক্রি করা। চারাপোনা তৈরি করা, তার কারণ বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার হতে পারে, বিভিন্ন রকমই আছে। এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম, এক গ্রাম থেকে এক গ্রাম করা একটা মুশকিল। হ্যাঁ, একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল। সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি। মানে এটাতে একটা শর্ট টাইমে আপনি, শর্ট টাইমে এটা বছরে কতবার করতে পারেন? এটা 3-4 বার করা যেতে পারে। 3-4 বার হয়। তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন, মানে ডিম নিয়ে আসছেন, ডিম নিয়ে এসে ফেলছেন, সেটাকে ডিমটাকে ফুটিয়ে ডিম পোনা তৈরি করছেন, তারপরে ধানি পোনা করছেন, তারপরে চারা পোনা বা ফিঙ্গারলিং করছেন, করে বিক্রি করছেন। এই যে ডিম নিয়ে এসে পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার? মোটামুটি 1 মাস 6 মাস এরকম, 1 মাস বা 45 দিন এরকম। 45 দিন। তার মানে 45 দিনে আপনার একটা টার্ম শেষ হয়ে যাচ্ছে। তো এই যে আপনি ধরুন যে চাষটা করছেন, এর জন্য তো পুকুরটার পরিচর্যা করতে হয়। হ্যাঁ, করতে হয়। এর জন্য কি আলাদা কোনো পুকুর আছে? না, আলাদা পুকুর নাই। হ্যাঁ, ওই একটা পুকুরেই আপনি ধানি থেকে পুকুরে তো 2 রকম চাষ করি। একটা একটু বড় করেন, কিছুটা মাছ বড় করেন, আর বাদ বাকিটাই চারা, মানে একটা পুকুরেই করেন। তো পরিচর্যাটা কি করেন এই চাষের আগে? চাষের আগে তো একটা ধরুন চাষের আগে ধরেন এই মাছটাকে হালকা করে কমিয়ে দিই, মানে হালকা মাছ থাকে। এবার ওতেই হয়তো ওই মহুয়া খোল পাতনাতে পচে দিই, মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে আস্তে ওগুলো মহুয়া খোল হয়তো 1 কুইন্টাল হোক, 2 কুইন্টাল হোক, যে যেমন যেটাই লাগবে সেরকম দেই। প্লাস চুন লাগে। চুনের পরে আপনার ওই ক্লিনার বলে একটা আছে, ওষুধ আছে। বেশি দিলে মাছ মরবে, অল্প দিলে পোকা মরবে। ওই পোকা দিয়েই তারপরে ধরুন ডিম পোনাটা ছাড়া হয়। তার আগে তো আপনি পুকুরের জলটাকে টেস্ট করতে হয়। হ্যাঁ, জল টেস্ট করতে হয়। একটা টাইম আছে, মাছ থাকেই তো আমাদের। মাছ থাকে, তবে জাল টেনে দেখেন মাছগুলো মাছ কেমন কি আছে, বা টানও দিতে হয় পুকুরে যেন গ্যাস না থাকে। সেই জন্য একটু পুকুরের পরিচর্যাটা একটু জাল টাল টেনে নিতে হয়।
তো এই যে সেই সময় আপনি যখন ডিম ফেলছেন ধরুন, তো তখন খাবার কী দেন ওদের? খাবার ওই যে মহুয়া খোল থেকে খাবার হয়। এবার আস্তে আস্তে ধরেন খোল ভিজানো, মানে সরিষার খোল ভিজিয়ে আজকে ভিজালাম, কালকে হয়তো পাতলা করে ছেটালাম, কিংবা ময়দা প্লাস খোলকে চেলে, হ্যাঁ চালনা দিয়ে চেলে মিহি খোল বা ময়দা হালকা করে ছিটাই, আর ওই সরিষার খোল মানে একটা হাঁড়িতে ভিজিয়ে আজকে ভিজিয়ে কালকে ছিটাতে হয় এরকম। আবার ওটা কি ছিটিয়ে দেন নাকি? জলের সাথে ঘুলে, মানে পাতলা করে জলের সঙ্গে ঘুলে জলেই ছিটিয়ে দেয় ধারে ধারে ছিটিয়ে দিলে। এটা মোটামুটি মানে প্রতিদিন দিতে হয় না? প্রতিদিন না, ওই 2 দিনের মাথায়, 3 দিনের মাথায়। 3 দিন মানে আজকে দিলাম 3 দিনের মাথায়, 4 দিনের মাথায় এরকম একবার করে দিয়ে দিন। মানে একবার করে সারাদিন একবারই নাকি? সারাদিন মানে 3 দিনের মাথায় একবার। এটা কি মানে ঠিকঠাক হয়, যথেষ্ট হয় এটা? মানে 3 দিন হ্যাঁ, পরে এবার আস্তে আস্তে যেমন যেমন বাড়ে সেরকম খাবারটা বাড়াতে হয়। খাবারটা তখন খাবারটা বাড়াতে হয়, তখন শুকনো খাবার হয়তো বেশি বাড়াতে হয়। তারপরে আপনার এই ভিজা খোলটাও বেশি বাড়াতে হয়। প্রথমে হয়তো 3 কেজি দিলাম, তারপরে 4 কেজি দিলাম, তারপরে 5 কেজি দিলাম, তারপরে 8 কেজি অবধি দিতে হয়। ওই খোলটা 8 কেজি ভিজালাম, ভিজিয়ে হয়তো দিলাম, তারপরে হয়তো 4 কেজি ময়দা আর 4 কেজি খোল হয়তো চেলে শুকনো করে, যখন দেখা যায় কিছু মাছ ছোট আছে, তখন ওই ছোট মাছটাকে উপরের খাবার দিয়ে, মানে শুকনো খাবার দিয়ে ভাসে, তখন ওই মাছটা খেতে পাই। তো এটা মোটামুটি শীতকাল অবধি করেন নাকি? মানে শীতকাল, আশ্বিন মাস অবধি? হ্যাঁ, আশ্বিন মাস অবধি। তারপরে শীতের পরে তখন আর ধরেন মাছের বারণটাও তো কমে যায়। আমার যে পুকুরটা সেটা কিন্তু 12 মাসই মনে হয় একই বাড়ে। বেশ, আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।